আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজনীতি বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয়ে তালা খুলছে আওয়ামী লীগ। আমরা গত কয়েকদিন ধরেই দেখছি যে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কার্যালয় খুলে তারা সেখানে স্লোগান দিচ্ছেন। আমি একটি তথ্য পরিসংখ্যান উল্লেখ করতে চাই এই বিষয়ে। প্রায় 18 মাস পর নোয়াখালী, বরগুনা, কুড়িগ্রাম, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, হবিগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম এবং দিনাজপুরের পার্বতীপুরে উপস্থিতি জানান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। বুধবার এসব জেলায় দলটির পরিত্যক্ত কার্যালয়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি টানানোর ঘটনা ঘটে। গত সোমবার 4 জেলা এবং গত রোববার 6 জেলায় নেতাকর্মীরা উপস্থিতি জানান দেন। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় এসব কার্যালয় ভাঙচুর ও বন্ধ করে দেওয়া হয়। শরীফুজ্জামান শরীফ, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। নির্বাচনের পরপরই হঠাৎ করে কেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তালা খোলা শুরু করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা এবং আমার সাথের আলোচককে। গত কয়েকদিন ধরে এই আলোচনাগুলো হচ্ছে। এই আলোচনা কেন হচ্ছে? কারণ হলো আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা আছে, কিন্তু আওয়ামী লীগের এক শ্রেণীর অতি উৎসাহী কর্মী এই যে কাজটি করছে, আমি স্পষ্ট করে বলি এটি একটা হঠকারী সিদ্ধান্ত। প্রথমত, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে তার বিরুদ্ধে অজস্র অভিযোগ আছে। সেই অভিযোগের নিষ্পত্তি হওয়ার আগে এই যে কাজগুলো, এবং যে কাজগুলো আমি জানি না, আমি এখন পর্যন্ত স্পষ্ট কোথাও দেখিনি যে আওয়ামী লীগের লিডারশিপের পক্ষ থেকে এই ধরনের কোনো কর্মসূচি ঘোষণা করে এই কাজটি করা হচ্ছে কিনা। যারা করছে আমার ধারণা ওরা অতি উৎসাহী। যারা এটিকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছে তাদের মধ্যেও এক ধরনের মজার বিষয় যে তারা প্রচার করছেন কিন্তু নিজেরা অংশগ্রহণ করছেন না। অর্থাৎ আপনার সন্তান গান শুনে, ছবি আঁকে, বাঁশি বাজিয়ে ঘুরে বেড়ায়, এটি সবই ঠিক আছে, কিন্তু আমার ছেলেটা, আমি ওইটাকে সাপোর্ট করি, কিন্তু আমার ছেলেটাকে এইসব কাজে দিতে চাই না, ও শুধু পড়বে সামনে রেজাল্ট। এক শ্রেণীর মানুষ আছে এই ঘটনাগুলোকে প্রমোট করে, উস্কানি দেয়। আমার কথা, পরিষ্কার কথা, আওয়ামী লীগের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আছে, সেই অভিযোগগুলো নিষ্পত্তি হতে হবে এক। দ্বিতীয়ত, আওয়ামী লীগকে নিয়ে আমাদের সোসাইটি বা আমাদের সরকার যে ধরনের এখানে যে অ্যাক্টিভিটিগুলো করেছে, যে ধরনের ট্রিটমেন্টটা দিয়েছে, এটাকে আমি সঠিক মনে করি না। আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধ, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ, আওয়ামী লীগের সমস্ত কর্মী হত্যাকারী, আমি এটি মনে করি না। আবার আওয়ামী লীগকে দেখা মাত্র আপনি তাকে ধরে জেলে ঢুকাবেন, এবং আমাদের আগের স্বরাষ্ট্র উপদেষ্টা যেটি বলে গিয়েছিলেন, আগে ধরে নিয়ে আসো তারপরে মামলা করে দাও। অর্থাৎ আক্রোশের জায়গাটা, উন্মাদনার জায়গাটা কতটুকু, রাষ্ট্র কতটুকু উন্মাদ হতে পারে। আপনি একজন খুনির সঙ্গেও ন্যায় বিচার করতে হয়। একজন মানুষকে, ফাঁসির দণ্ডপ্রাপ্তকে ফাঁসি দেওয়ার আগে তার শারীরিক সুস্থতা পরীক্ষা করা হয়। অর্থাৎ আপনি একজন মানুষকে আইনি প্রক্রিয়ায় তার একটা অপরাধের বিচার করলেন, কিন্তু শেষ পর্যন্ত সে আপনার কাছ থেকে মানবিক আচরণ প্রত্যাশা করে, আপনি সেটি করছেন না। এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আছে, এই অভিযোগগুলো আমি সব অভিযোগই মিথ্যা, আমি এটি বলছি না, কিন্তু আবার আওয়ামী লীগকে যেখানে পাবো সেখান থেকে পঙ্গু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতা সন্তানের দুধ কিনতে গেছে, তাকে কুপিয়ে মেরে ফেলার ঘটনা ঘটেছে, এটাকেও কখনো সমর্থন করা যায় না। যতগুলো জায়গায় আইন বিরোধী কাজ হয়েছে, সেটি জুলাই অভ্যুত্থানের সময় হোক, সেটি জুলাইয়ের আগেও হোক, আমরা বলতে পারি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কুপিয়ে মারা হয়েছে, তো বিশ্বজিৎকেও কুপিয়ে মারা হয়েছিল, কোনোটাই সমর্থন করার মতন বিষয় না। বিশ্বজিৎকে কুপিয়ে মারাটাকেও যেমনিভাবে এটার সমালোচনা হবে, বিচার হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্র, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, সেটি নাই হোক, তিনি একজন মানুষ, তিনি তার সন্তানের জন্য দুধ কিনতে গেছেন, তাকে কুপিয়ে মেরে ফেলবেন, কোনোটাই সমর্থনযোগ্য না। কিন্তু আমাদের সমস্যাটা কি? আমাদের সমস্যাটা হচ্ছে আমরা আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি দাঁড় করাই যতক্ষণ পর্যন্ত আমি না ঠেকে যাই। আমি যখন ঠেকে যাই তখন আওয়ামী লীগকে আমি ব্যবহার করি ভাঙ্গা ছাতার মতো, ভাঙ্গা কুলার মতো। আওয়ামী লীগ ফ্যাসিস্ট, কিন্তু ভোটের সময় আওয়ামী লীগ ফ্যাসিস্ট না। আমাদের যারা
এই যে নির্বাচনে বড় যে দুটো দল এবং জোট, তারা আওয়ামী লীগের যেভাবে ভোট নিয়েছে, যে এবং এই ভোটটা নেওয়াটাকে জাস্টিফাই করার জন্য যে ধরনের বক্তব্য হাজির করেছে, এটা খুবই মজার। জি। আপনি যে আওয়ামী লীগকে গত 1.5 বছর এটি কিন্তু দুই জোট থেকে দুই জোটই করেছে, আমি একজনের দোষ দিচ্ছি না, দুই জোটই করেছে। এবং আপনি মজার করে দেখেন, গত 1.5 বছর আপনি যাকে ফ্যাসিস্ট বললেন শেখ মুজিবুর রহমান, তার বাড়ি একাধিকবার ভাঙলেন। এবং এটি আপনি যে কোনো দৃষ্টিতে দেখেন না কেন, গত তত্ত্বাবধায়ক সরকারের যতগুলো কাজ সব থেকে বেশি সমালোচিত হবে, অন্তর্বর্তী সরকারের সব থেকে বেশি সমালোচিত হবে, তার একটা হলো এই যে 32 নম্বর ধানমন্ডিকে এইভাবে ভাঙা। এটি ইতিহাস বিচার করবে তাদের। কিন্তু আমি সেখানে যাচ্ছি না, আমি আসছি, আপনি যে শেখ মুজিবকে ফ্যাসিবাদের আইকন বলে তার সবকিছু নিশ্চিহ্ন করে দিলেন, আপনি বরিশালে গিয়ে বললেন শেখ মুজিবুর রহমান সাহেব অনেক ভালো কাজ করার চেষ্টা করেছেন, কিন্তু আশপাশের লোকের কারণে করতে পারেননি। 11 দলীয় জোটের জনসভায় তাদের শীর্ষ নেতা বলেছিলেন। মানে হলো নির্বাচনী জনসভায় মানে হচ্ছে, আমি তো ওইটাই বলছি যে আপনি এতদিন পেটালেন ফ্যাসিবাদের আইকনকে, আর ওখানে গিয়ে তিনি সাহেব হয়ে গেলেন। আমরা এই যে আজকে আওয়ামী লীগ ফিরে আসছে, আওয়ামী লীগ ফিরে আসবে, বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এখানে রাজনীতি করবে, এটি বাস্তবতা, এটা রিয়েলিটি, এটা আপনাকে মানতে হবে, এটাকে অস্বীকার করতে পারবেন না। কিন্তু তারা কি আমাদের সাথে ভৃত্যের মতন আচরণ করবে? তারা কি আমার সন্তানকে পাখির মতন গুলি করে হত্যা করার অধিকার দেব কি দিব না? যদি সেটি করে তার বিচার হবে কি হবে না, এটি ইম্পর্টেন্ট। আপনি চাইলেই আমাদের এইখান থেকে এই দলগুলোকে নিশ্চিহ্ন করতে পারবেন না। কিন্তু সে যদি আমার সাথে অসভ্যের মতন আচরণ করে, আমি কি সেটি মেনে নিব? নিশ্চয়ই মেনে নেব না। অবশ্যই। আমি আবু হেনা রাজ্জাকের কাছে আসতে চাই। আপনি আসলে এই বিষয়টি কি দেখছেন, যে নির্বাচনের পরপরই আমরা দেখছি যে তালা খুলে কার্যক্রম শুরু করার একটি চেষ্টা তারা করছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক শরীফুজ্জামান ভাই, অত্যন্ত বিজ্ঞ একজন আলোচক। এই প্রশ্ন যেটা করলেন, এতে প্রথমেই প্রশ্ন আসে, প্রশাসন বর্তমানে এই মুহূর্তে, আজকে তো নতুন সরকার 2 দিন হইল, প্রশাসন কি সরকারের নিয়ন্ত্রণে না আওয়ামী লীগের নিয়ন্ত্রণে? কেন বলছি কথাটা, শুনলে সবাই আসমান দিয়ে পড়বে। আওয়ামী লীগের নিয়ন্ত্রণে কেন? আপনি তো বলছেন যে এই প্রশ্নটা আপনি সেই জায়গাটাই আসছি, সেই জায়গাটাই তো আসতেছি। পুলিশ জানে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, জানে, প্রশাসন জানে। তো আওয়ামী লীগ কিন্তু গত 17 মাস বা 18 মাস মাঠে নামেনি, মানে তাদের যেহেতু প্রচার নিষিদ্ধ, কার্যক্রম নিষিদ্ধ, সেই আদেশ কিন্তু এখনো বহাল, উইথড্র হয় নাই। তাহলে সরকারের পরিবর্তন হয়ে গেল, সরকারের পরিবর্তন হয়ে গেল এবং ওত নেওয়ার আগেই তালা খোলা শুরু হলো নানান জায়গায়। কোথাও আমি গিয়ে সাথে খুলে দিলাম, কোথাও শরীফ বেগ গিয়ে সাথে খুলে দিল, আবার কোথাও নিজেরা খুলতেছে। তাহলে কি মানে, অর্থাৎ তারা নিশ্চিত হয়ে গেল যে ওই সরকার চলে যাওয়ার মানেই হচ্ছেই আমরা ধরাছোঁয়ার বাইরে এখন। তাহলে আদেশ কিন্তু বহাল আছে, আপনি কাজটা করতে পারবেন না। এবং বলা হয়েছে যে আগের সরকার প্রশাসনিকভাবে মারাত্মকভাবে ব্যর্থ, তাহলে নতুন সরকার যে আসলো, সবার আগে তালাটা খোলা হইলো কেন? মানে তালা খুলতেছে, আমি কিন্তু কোনোটার বিরোধী না, কিন্তু কার্যক্রম তো নিষিদ্ধই আছে এখন। আরে কার্যক্রম নিষিদ্ধ, তাহলে আপনি অফিস যখন খুলতেছেন, আপনি কার্যক্রম, অফিসে বসাও কার্যক্রম, আপনি কার্যক্রম নিষিদ্ধ মানে কি? এটা অফ থাকবে। আপনি কার্যক্রম উইথড্রল তো আপনি অটোমেটিক খুলবেন, ও তাহলে খুলতে পারবেন, এরপর বৈশা চা খাইতে পারবেন, এরপরে আলাপ করতে পারবেন, তারপরে মিছিল করতে পারবেন। কথার কথা বলছি, আমি কিন্তু তাদের ওইটার বিরোধী না, আমি আমার আইনের কথা বলছি যে আমার আইনটা কোথায়। মানে নির্বাচিত সরকার আসলেই যে আইনটা কার্যকর হয়ে যাবে বা তারা বেশি, প্রশাসন বেশি ইফেক্টিভ হবে, সেটা আমি দেখতেছি না। এখন আসেন, যতক্ষণ পর্যন্ত উইথড্র না হয় আপনি অফিস খুলতে পারবেন না, কিন্তু আপনি খুলে ফেললেন কিভাবে? যে সরকার আসছে, সরকার আসার পর যদি তার এরকমভাবে সরকার আমাদের ফেভারেবল এবং প্রশাসন আমাদের কিছু বলবে না, এই দুইয়ের সমন্বয় পাইছে বলে এটা খুলতেছে, তা নাহলে খোলে কিভাবে? আপনি, এটা সিম্পল বিষয়। এখন আসেন, যেমন ধরেন
যদি বলা হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সমস্ত সিদ্ধান্ত নিছে সেগুলো মানতে বাধ্য নয়, আমি সব দিকই বলতেছি যে তারা মানবে না, অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত দিছে সেই জন্য মানলাম না, সে ধরনের কোনো বক্তব্য সেজন্য বক্তব্য আসেও নাই। তাহলে আমি আলটিমেটলি দেখতেছি যে আমার মানে এটা যদি আপনি আইনি চেহারা ধরেন, আপনি প্রাথমিকভাবে আমি দেখতেছি যে প্রশাসন কাজ দেখাচ্ছেন। আপনি খুলেন কিভাবে? সোজা সিম্পল হিসাব। আমাদের তো সাথে সাথে এখন পাইতে হবে যে এই আওয়ামী লীগের অফিসগুলো খোলা সঠিক হয় নাই এবং আইনি অ্যাকশন নেওয়া উচিত। হয়তো আওয়ামী লীগের লোক ভাবতে পারে অথবা বিএনপির লোক ভাবতে পারে কি আমি তাদের এই আওয়ামী লীগের বিরুদ্ধে বা বিএনপির বিরুদ্ধে, নো, আমি বলছি ওই সরকার থাকলে আমরা বারবার বলেছি যে প্রশাসন কাজ করছে না এবং এটা সরকারের দায়। তা সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম, নিষিদ্ধ আওয়ামী লীগ অফিস খুলে ফেলতেছে, কোথাও কোনো প্রতিক্রিয়া নাই, এটা কিসের লক্ষণ? এটা আমার প্রশ্ন, এটা কিসের লক্ষণ? এবং আওয়ামী লীগের অফিসের তালা খুলছে, এটার মানে ইনডাইরেক্টলি আপনি ধরতে পারেন যে যেহেতু সরকার বাধা দিচ্ছে না, প্রশাসন বাধা দিচ্ছে না, তাহলে আওয়ামী লীগের তালা খোলা মানে আওয়ামী লীগের নিজের খোলা আর সরকারের খুলে দেওয়ার মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। সুতরাং আপনি হিসাব করতে পারেন আমরা সামনের দিক কোথায় যাব। কেননা কেউই আমরা আইন মানতেছি না, যেহেতু আইন সামনের দিকে কোথায় যাব, তাহলে আপনি বলছেন বা আপনি কি চিন্তা করছেন? এই যে শুরুই তো হইলো যে আপনার আইনের উপর নিয়ন্ত্রণ নাই, আইন দ্বারা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আপনি এটা তো আমার আইনস্টাইন হইতে হবে না, কার্যক্রম নিষিদ্ধ আছে তো, অফিসগুলো খুলতেছে কিভাবে? তাহলে অফিসগুলো খুলতেছে কিভাবে? আওয়ামী লীগ কার্যক্রম শুরু হয়ে যাবে সেটি আপনি বলছেন? অফিস খোলা মানে কি? কার্যক্রম যদি শুনে তাহলে লক থাকলে সমস্যা কোথায়? অফিসের তালা খুললে আর বন্ধ যদি পার্থক্য না হয় তাহলে খোলার দরকার কি? আমি বুঝাইতেছি ওইটা। আমি আওয়ামী লীগের বিরোধী না, আওয়ামী লীগ মাঠে নামুক, রাজনীতি তার ব্যাপার, কিন্তু প্রশ্ন হচ্ছে আমার আইন প্রশাসন, যেটা আমরা 17 মাস ব্লেম দিলাম যে নির্বাচিত সরকার ক্ষমতা আসলেই আমরা দেখবো আইনের আলাদা চেহারা, সেটা কোথায় পাচ্ছি? বরং নির্বাচিত সরকার আসার পর তো অফিসগুলো খুলতেছে। এই বিষয়ে হয়তো সরকারের পক্ষ থেকে বক্তব্য হয়তো সরকার পরিষ্কার করবে বিষয়টি। আমি শরীফুজ্জামান শরীফের কাছে আসতে চাই। শরীফ ভাই, আজকে সুজনের একটি অনুষ্ঠান ছিল, সেখানে বলা হচ্ছে যে সংসদ নির্বাচনে বিরোধী দলের পক্ষ থেকে বিজয়ী দলকে অভিনন্দন জানানোর নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত, কিন্তু মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন নতুন শঙ্কার জন্ম দিয়েছে। সেখানে একটি শঙ্কার কথা বলা হয়েছে যে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন যেটি করা হয়েছে, শঙ্কাটা কিসের আসলে? ধন্যবাদ। তার আগে আমি একটু 2 মিনিটের মধ্যে শেষ করে দিই। রাজাক ভাই বলেছেন যে আমি আওয়ামী লীগের বিরুদ্ধে না, আমি বলি আমি বিরুদ্ধে বলি নাই তো, আমি বলছি আমার বক্তব্য দিচ্ছি আইন সংক্রান্ত। রাজনৈতিক দল কি করলো না করলো আমার বিষয় না। আমি আওয়ামী বিরোধীও না, বিরোধীও না, দানবীয় যে প্রশাসনটা যে নাই, কাজ যে করতেছে না, আমি সেটা দেখাচ্ছি। তালা খুলতেছে কিভাবে? আমি যে আওয়ামী লীগ জুলাইয়ে দানব হয়ে উঠেছিল তার বিরুদ্ধে, অফকোর্স আমি তাদের শাস্তি চাই। হ্যাঁ, আমরাও চাই, এবং সেটি আইনের পদ্ধতিতে, মবের মাধ্যমে না। গত 1.5 বছর এখানে মবের মাধ্যমে বিচার করতে গিয়ে অনেক অপরাধীকে, তার অপরাধকে ছোট করা হয়েছে, তার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ সেটিকে প্রশমিত হয়েছে এবং এক ধরনের সিম্প্যাথি তৈরি হয়েছে তাদের উপরে। এটার জন্য তারা দায়ী। কারা? যারা 1.5 বছর ক্ষমতায় ছিলেন, তারা এই কাজটি করেছেন। দ্বিতীয়ত, আপনি তালা মেরে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারবেন না, এটিও বাস্তবতা। আপনি অফিস তালা দিয়ে বিএনপিকেও নিশ্চিহ্ন করতে পারবেন না, এটিও বাস্তবতা। এটাকে আপনার মানতে হবে। কিন্তু এই বাস্তবতা মানতে গিয়ে আমি তাদের দ্বারা যে অপরাধ সংগঠিত হয়েছে সেটাকেও আমি অস্বীকার করব না, আমি তার জন্য বিচার করব, সেই বিচারের দাবিটা আমি করব। এই সময়কালে মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। মবের যে শাসনটা ছিল সেখান থেকে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। আওয়ামী লীগের যারা অফিস খুলছে, আমার যতটুকু ধারণা এটা দলীয় সিদ্ধান্ত না, কতগুলো অতি উৎসাহী যারা থাকে, হটকারী যারা থাকে, তারা এই কাজগুলো করছে। এবং করতে গিয়ে গতকাল না পরশুদিন নোয়াখালীতে আবার 5 জন গ্রেপ্তার। কিন্তু তারা এতদিন করেনি কেন? এতদিন করেনি, তাদের মধ্যে একটা ধারণা ছিল যে প্রশাসন আসলে এক ধরনের কাজ করে নেই, কিন্তু সেখানে বিকল্প যে প্রশাসন হয়েছিল, মবের যে শাসনটা ছিল, আপনি খেয়াল করে দেখবেন এই মব যারা তৈরি করত তাদের অনেককেই আমরা এখন দেখছি একটু নরম সুরে কথা বলছেন।
ওই যে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গা থেকে যে ধরনের রিয়াকশনটা হতো সেই রিয়াকশনটা নাই। সম্ভবত এটা একটা কারণ। কারণ এই পর্যন্ত আওয়ামী লীগের কোনো পজিশন থেকে বলা হয়নি যে অফিস খোলো, কর্মসূচি চালু করো। অতি উৎসাহী হটকারী জায়গা থেকে সম্ভবত এটি করা হচ্ছে। তবে আমি আমার কথা শেষ করব ওই জায়গাটায়, আপনি আওয়ামী লীগ বা বিএনপির অফিসে তালা মেরে তাদের সমাবেশ করতে না দিয়ে ইত্যাদি ইত্যাদি করে এদেরকে নিশ্চিহ্ন করতে পারবেন না। এটি বাস্তবতা এবং সেটি আপনি আবার অ্যাটাস্টেড করেছেন, সত্যায়িত করেছেন ভোটের সময় তাদের দুয়ারে দুয়ারে ভোট চাইতে গিয়ে। তবে আওয়ামী লীগের যারা অপরাধী, যারা গণহত্যার সাথে জড়িত, যারা টাকা পাচারকারী, তাদেরকে কোনোভাবেই অফিস খুলুক আর জানালার ফাঁক দিয়ে প্রবেশ করুক, তাদেরকে ক্ষমা করা যাবে না। আমাদের এখানে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনটা আমরা চাই। সরকারি দল, বিরোধী দল, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল মিলে জাতির সংকটে কাজ করবে, এটি আমরা চাই। আমরা সংসদের সদস্যদের যে শপথ অনুষ্ঠান, সেখানে আমরা দেখলাম, তার আগেও দেখলাম, মজার ব্যাপার দেখেন আপনি, রাজনীতিবিদরা আমাদেরকে কতটা হালকা মনে করে অথবা আমাদেরকে কতটা বোকা মনে করে এবং আমাদেরকে কিভাবে ধোঁকা দেয়। বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর 11 দলীয় জোটের প্রধান তারা গেলেন তারেক রহমানের সাথে। আমি দর্শকদেরকে মনে করিয়ে দিই, তারেক রহমানের সাথে গিয়ে প্রস্তাব দিলেন আমরা একটা জাতীয় সরকার করব। আবার নির্বাচনের পরে যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো জাতীয় সরকার হলে কি করবেন, না করব না। কারণ কি, ততক্ষণে তাদের আসন তারা যেভাবে ভেবেছিলেন সেটি হয়নি, সংখ্যাগরিষ্ঠতা সেটি পায়নি। অর্থাৎ মাত্র সপ্তাহখানেকের মধ্যে আপনি আপনার রাজনৈতিক টার্গেট, রাজনৈতিক কৌশল আপনি পাল্টে ফেলছেন। সুতরাং সকালে শপথে যাওয়া, বিকালে শপথে না যাওয়া, এটি অস্বাভাবিক কিছু না, আমাদের এখানে হয়েছে। কিন্তু এখানে শঙ্কা প্রকাশ করা হয়েছে যে এটি শঙ্কার বিষয়, সুজনের পক্ষ থেকে বলা হচ্ছে। শঙ্কার জায়গাটা কোন জায়গায়? শঙ্কার জায়গাটা হলো যে আমরা যে ইউনিটির কথা বলেছিলাম, সেই ইউনিটি থাকবে না। এটা থাকবে না কেন? আমাদের টোটাল সবকিছুই হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক। আমরা এখানে যত নীতির কথা বলি, আমরা যত আদর্শের কথা বলি, পাবলিক ইন্টারেস্টের কথা বলি, পাবলিক স্বার্থের কথা বলি, এটা হচ্ছে গৌণ, মুখ্য হচ্ছে ক্ষমতা। আপনি আজ থেকে 15 দিন আগে আমি আপনার সাথে বসে প্রস্তাব দিলাম যে আমরা একটা জাতীয় সরকার করব। যখন আমি পরাজিত হলাম, অন্য আমাকে এসে জিজ্ঞেস করছে যে যারা বিজয়ী হয়েছে তাদের সাথে কি জাতীয় সরকার করবেন? আমি বলছি না, করব না। নির্বাচনে যে আসনগুলোতে আমি বিজয়ী হচ্ছি সেই আসনগুলো নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু নির্বাচনে যে আসনে আমি বিজয়ী হচ্ছি না, আমি প্রশ্ন তুলছি সেগুলো নিয়ে। সরকার প্রধান যখন বলে যাচ্ছেন যে এই নির্বাচনে কারা কারা বিজয়ী হবে, আমি ওটা নিয়ে প্রশ্ন তুলছি না। আমি জিজ্ঞেস করছি ইলেকশন কমিশন তুমি যথাযথ দায়িত্ব পালন করো না। আমি অভিযোগ করছি বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, অভিযোগ বিএনপির দিকে। আরে নির্বাচন তো বিএনপি করে নাই, নির্বাচন তো সরকার করেছে, নির্বাচন তো ইলেকশন কমিশন করেছে। তাদের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ নাই, আপনার অভিযোগ হচ্ছে বিএনপির বিরুদ্ধে, বিএনপির অভিযোগ জামাতের বিরুদ্ধে। তাহলে আপনি এটি ধরে নিচ্ছেন যে এই ইলেকশনে আসলে ইলেকশন কমিশন অথবা গভর্নমেন্ট ফাংশনাল ছিল না। তা না হলে রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বীরা একজন আরেকজনকে হারিয়ে দিতে পারে নাকি? আপনি সেই কথাটা কেন বলছেন না? জি, শরীফ ভাই আপনার কাছে আবারও আসবো। আমি রাজ্জাকির ভাইয়ের কাছে আসতে চাই। আপনি আসলে কোনো শঙ্কার জায়গা দেখছেন কিনা যে বিষয়টি সুজন অ্যাড্রেস করেছে, যে আসলে যে শপথ অনুষ্ঠানে না যাওয়া, সেখান থেকে কি ঐক্যের কোনো বিরোধ বা ফাটলের শপথ মানে আপনি বলছেন মন্ত্রিপরিষদের শপথ হয়ে যায়নি? না, শঙ্কা কি হবে না হবে বড় কথা না। বড় কথা হচ্ছে যে আপনি যখন 2/3 মেজরিটি পেয়ে যায় কেউ, তখন যদি সে কিছু কেয়ার না করে, অবজ্ঞা করে, অবহেলা করে, কিছু করার নাই। বিষয়টা ওইখানে। কেননা কতগুলো বিষয় আছে, আপনি যদি বলেন যে আইনে নাই, তো আইনে তো সব থাকবে না। যেমন ভাই বোনের সম্পত্তি কি, ভাই পায় ডাবল, বোন পায় ভাইয়ের অর্ধেক, তাই না? এখন ভাইয়ের বোন মিলে যদি বলে যে আমরা দুজন সমান সমান নিব, তাতে তো ওই যে মুসলিম লতে তো তা নাই। মুসলিম লতে আছে ভাই ডাবল পাবে, বোন ভাইয়ের অর্ধেক পাবে। কিন্তু ভাই বোন মিলে যদি বলে দেন আমরা দুজনে সমান ভাগ করে নিই, তাহলে আইনে কিছু আসে যায় না। তা আমরা এখন যেমন কথা তুলতেছি, আইনে নাই, কি নাই, আইনে গণভোট নাই। কিন্তু আমি তো গণভোট মেনে নিছি, গণভোট করব। গণভোট করার জন্য সরকার একটা অধ্যাদেশও জারি করছে, তার ভিতরে বলা আছে গণভোটটা ফাইনালি কার্যকর কিভাবে হবে। না হইলে সেটা ভিন্ন কথা,
গণভোট মেনে নিলাম, নির্বাচনের সময় বললাম যে হাতে ভোট দাও, আমরা তো মেনে নিলাম। তো মেনে নেওয়ার পর যদি আমরা এখন দুইটা ওত নেওয়ার কথা, একটা নিলাম সংবিধান সংসদ সদস্য সংস্কার হিসেবে, আরেকটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। আপনি তখন নিচ্ছেন না, আপনি যদি না নেন কি করার আছে? এখন আপনি নিচ্ছেন না বইলে আবার মন্ত্রী পরিষদিতে আমরা গেলাম না, মানে মানে যারা গেল না তাদেরই বা কী করার আছে? এখন এটা তো মনে করেন শঙ্কা বলতে কি, আপনার ফ্রম ডে ওয়ান তো একটা মতবিরোধ, একটা অনৈক্য যেটা চলমান ছিল 8 মাস, তারপরে গেলাম গণভোটে, আবার চলে আসলো, সেই শঙ্কার জায়গা তো রয়েই গেল। এখন শঙ্কা বলতে সবসময় পার্লামেন্টে আইনি লড়াইটাও তো শঙ্কা। এখন এই যে আমি যদি না মানি, এখন আমার 2/3 মেজরিটি আমি মানলাম না, তো কি হবে? মানলেন না যখন আপনি যে সংবিধানে নাকি বলছে 2টা শপথ নাই, একটা শপথ আছে সংসদ সদস্য হিসাবে নেবেন, তো সেটা তো সেই সংবিধান মোতাবেক আপনার নির্বাচনটা হইতে হবে। সেই সংবিধান মোতাবেক নির্বাচন হইতে গেলে তো প্রধানমন্ত্রীর ক্ষমতায় থেকে 3 মাস মেয়াদ থাকতে নির্বাচন হইতে হবে। সেই সংবিধান থাকলে তো আপনাকে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে, কোনো কারণ না হলে আরও 90 দিন, 180 দিনের মধ্যে নির্বাচন হইতে হবে। সেখানে আপনি ফেব্রুয়ারি 2026 আমরা নির্বাচন করলাম কি হিসাবে? আমরা মেনে নিছি বলে, আমরা মেনে নিছি, এটাই হলো আইন। এখন আপনি যদি বলেন লিখিত নাই, সেটা তো ভিন্ন কথা। সংবিধান মোতাবেক নির্বাচন হলে তো অন্তর্বর্তীকালীন সরকার কি সংবিধানে আছে? সে দিল নির্বাচন, আমি সেই নির্বাচনে গেলাম, তো সেটা আমার পক্ষে আইলো, আমি নিয়ে নিলাম, আমি গণভোট নিলাম না, গণভোট মানলাম না, কিছু করার নাই। কারণ বাংলাদেশে তো নতুন না আমাদের। যদি বিষয়টা এমন হইতে, এটা নতুন না, এটা ওই 53 বছরের ইতিহাস এরকম। গণভোট মানার না মানার কথা তো কেউ বলছে না। গণভোট তো মানছি না, তো গণভোট তো আমি মানছি না। গণভোট মানলে তো গণভোটের আলোকে সংবিধান সংস্কার করবেন, সেজন্য সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনি ওত নেবেন। আপনি ওত না নিলে মানলেন? ওত না নিলে তো মানলেন না, আপনি তো বসতে হবে এটি নিয়ে। আপনি ওত না নিলে তো এটি নিয়ে বসবেন না। এইবার আসেন যে এই মানে আমি এই যে গণভোটের কথা যেটা আমরা বলছি, এটা যদি আপনি এখন কার্যকর না করেন তাহলে কি হবে? কিচ্ছু হবে না। কিন্তু আপনি যদি এটা কার্যকর না করেন, আপনি তো ইউনূস সরকার যে নির্বাচনটা দিছে, সেই নির্বাচন মোতাবেক তো ওই সংবিধানটা আপনি কিভাবে আপনি ঢুকতে পারবেন? আমরা আসলাম, বসলাম, 2/3 মেজরিটি আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি তো নির্বাচন তো আপনাকে ওই সংবিধান মোতাবেক কেউ দেয় নাই। ওই সংবিধানের মেয়াদ থাকার 3 মাসের আগে দেয় নাই, কিংবা মেয়াদ শেষ হওয়ার পরবর্তী 90 দিন 180 দিনের মধ্যে হয় নাই ওই সংবিধান মোতাবেক। তাহলে এই নির্বাচনটা হলো কীভাবে? এখন আপনি এমন, আমার কাছে মনে হয় এটা সবাই জানে, বা আমি আইনজীবী হিসাবে বলতেছি, শরীফ ভাই তো বলবে যে উনি আইনে একটা বিধান আছে, যে বললাম আমি যদি মেনে নেই তখন এখান থেকে আমি আর সরে যেতে পারবো না। এটা আইন। আমি আইনের সেকশন বলতেছি না, সাধারণ লোক বলবে। আবার যদি সেকশন বলি তাহলে কিছু কিছু আইনজীবী বলবে, উনি এখানে আরেকজন আইনজীবী থাকলে আইনের বিধানটাই হলো আপনি যদি একটা জিনিস মেনে নেন, যেমন 2 পক্ষে কোর্টে মামলা হচ্ছে, 2 পক্ষ একটা জমাজমি নিয়েই মামলা হচ্ছে, কোর্ট অনেক সময় বলে হ্যাঁ মামলা শেষ করেন মুমূর্ষ সময় গিয়ে বললাম যে না, আমরা 2 পক্ষ আপোষ হয়ে গেছি। কোর্ট একটা সিঙ্গেল স্টেপ নিতে পারবে না। আমরা 2 পক্ষ যদি ইয়েস আমরা আপোষ হয়ে গেছি, কেমনে হয়েছি সেটা ভিন্ন কথা। তা আমরা আপোষ হয়েছি কিন্তু এই সমস্ত দিয়ে, গণভোট, নির্বাচন, এই সব বিষয় নিয়ে কিন্তু আমরা আপোষে আসছি। এখন এসে যদি আপনি এখান থেকে সরে যান, সেটা তো ভিন্ন কথা। আপনি সরতেই পারেন, সরতে পারলে তো আমরা নতুন কিছু পেলাম না। সেখানে কি আসলে আপোষের জায়গা কি দেখছেন না, যে আপোষ হতে পারে? আমরা তো এখনো হতাশ হচ্ছি না। শঙ্কার জায়গা বলছেন বলে বলছি, আমরা বলিনি, এটা ওই যে সুজন বলছে। ফ্রম ডে ওয়ানই তো আমরা দেখা যাচ্ছে যে আমরা এত কিছুর পরেও একটা জায়গায় আসতে পারলাম না। দেখা যাক, আর যদি একান্তই আমরা আসতে না পারি, এড়ায় যাই, দিলাম না, 2/3 মেজরিটি আমরা বসে গেলাম, চললে এটার যদি কোনো কনসিকুয়েন্স হয়, কি কনসিকুয়েন্স হতে পারে সেটা ভবিষ্যতে আমরা দেখব। জি, ভবিষ্যতে দেখা যাবে আসলে কি। শরীফ ভাইকে দিয়ে শুরু করতে চাই এবার। শরীফ ভাই, গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয় ক্ষমতাসীন বিএনপির সমালোচনা করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শপথ গ্রহণ না করাকে জুলাইয়ের অপমান আখ্যা দিয়ে তিনি বলেছেন, জুলাই না হলে তারেক রহমান কি প্রধানমন্ত্রী, আমি কি বিরোধী দলীয় নেতা হতে পারতাম? জুলাই নিয়ে 3টা মত আছে। একটা অংশ আছে যারা জুলাইকে অস্বীকার করে,
জুলাইকে ধার কাছে আসতে দেয় না। আর একটা অংশ আছে যারা জুলাইয়ের প্রকৃত যে প্রত্যাশা সেটি পূরণ হোক সেটি চায়। আর একটা অংশ আছে যারা হচ্ছে জুলাই ব্যাপারী, জুলাইকে হাটে ঘাটে মাঠে বিক্রি করে। কারা? গত 1.5 বছরে বিক্রি হয়েছে জুলাই নানাভাবে। আপনার যখন প্রয়োজন হচ্ছে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধটাকে ব্যবহার করত, আর এখন আপনি দেখবেন যখন প্রয়োজন হচ্ছে তখন জুলাইটাকে ব্যবহার করছেন, সংস্কারটাকে তখন ব্যবহার করছেন। আপনি যখন পার্লামেন্টে নমিনেশন দিবেন তখন জুলাইয়ের প্রস্তাবনা আপনার প্রয়োজন হচ্ছে না, কিন্তু যখন বার্গেনিং করবেন তখন আপনি বারবার জুলাইকে সামনে নিয়ে আসছেন। বাংলাদেশে আপনি স্বীকার করেন বা না করেন, বাংলাদেশের বিএনপির যে ক্ষমতা, তার যে জনপ্রিয়তা, তার যে সাংগঠনিক শক্তি, এটি অন্য কোনো রাজনৈতিক দলের হলে 1.5 বছর আগে নির্বাচন হয়ে যেত। বিএনপি সংস্কার চেয়েছে, 31 দফা নিয়ে এসেছে, তখন পর্যন্ত বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়নি। আমরা এখন বারবার চেষ্টা করি বিএনপিকে সংস্কারের শত্রু এটি প্রমাণ করার জন্য। বাংলাদেশে বারবার চেষ্টা করি এইখানে ওই কি বলে, এখানে যারা বামরা আছে এরা হলো আওয়ামী লীগের সাথে ছিল, তাদের কর্মীরা মারা গেছে। এইখানকার শুদ্ধ শক্তি কারা? শুদ্ধ শক্তি হচ্ছে আমরা। বিএনপি খারাপ, অমুক খারাপ, তমুক খারাপ, আমরা শুদ্ধ শক্তি। জামাত তার বট বাহিনী সেই ঠিক করে দিচ্ছে যে এইখানকার কাকে কাকে সার্টিফিকেট দেওয়া যায়। জুলাই ভাই, সার্টিফিকেট, বট বাহিনী কারা আসে? এই যে সোশ্যাল মিডিয়াতে নারী থেকে শুরু করে শিশু থেকে শুরু করে ভিন্ন মতের হলে, প্রতিপক্ষের হলে অশ্রাব্য ভাষায় যাদেরকে গালাগালি করে, যারা আমরা গালাগালি বিভিন্ন করে, পক্ষের দিকে এবং- কোনো দিকে একটু বেশি, কোনো দিকে এবং কম। যাদের আচার আচরণে অতিষ্ঠ হয়ে জামাতের আমির নিজেও, এই ভদ্রলোক একাধিকবার বলেছেন এই আচরণগুলো বন্ধ করার জন্য। আমি ওই অংশে যাচ্ছি না। আমি যেটা আপনি এখন দেখবেন এই যে আলোচনাটা না, কালকে আপনি ইউটিউবে দেখবেন অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, মতের অমিল হলেই গালাগালি। এবং এটার যে ইম্প্যাক্ট আছে, এই যে ভোটে তারও যে ইম্প্যাক্ট আছে, এটা এরা এখনো ধারণা করে না। বিএনপি কি করবে না করবে এটা বিএনপির ব্যাপার। তবে পাবলিকের ম্যান্ডেট বিএনপি পেয়েছে। গণভোটের শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য প্রশ্ন জন্ম দিয়েছে গণভোট। আপনি সংবিধান অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না। আমি তো আপনাকে জিজ্ঞেস করব যে এই রকমের আধা কাঁচরা সংবিধান নিয়ে আপনি এই পর্যন্ত কেন এসেছেন? আপনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল, আপনি সেই সময় সংবিধান বাতিল করেননি কেন? আপনি সংবিধানের যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন, আর তার ভিতর থেকে যদি সংকট তৈরি হয় আপনি বাইরে এসে বলবেন কেউ কথা রাখেনি। তো আপনিও তো কথা রাখেননি। কথা কে কে রাখেনি? আমরা যদি একজন একজন দেখি, কেউ তো কথা রাখেনি। এই যে অনৈক্য, জুলাইয়ের যে অনৈক্যগুলো তৈরি করলেন, কেন, কি কারণে? আপনি উদীচী অফিসে আগুন দিতে হয় কেন? উদীচীতে এই গণ অভ্যুত্থানের কারফিউ ভাঙ্গা প্রথম সাংস্কৃতিক সংগঠন, কেন প্রথম আলোতে আপনি আগুন দিবেন? কেন ডেইলি স্টারে আপনি আগুন দিয়েছেন? ডেইলি স্টার প্রথম আলো কি এই গণ অভ্যুত্থানের পক্ষে ছিল না? আপনার কর্মীরা গিয়ে আগুন দিয়েছে, এই কাজগুলো আপনারা করিয়েছেন। এখন এসে বলছেন বিএনপি কিন্তু বিশ্বাসঘাতকতা করছে। আরে প্রথম দিন থেকে বিশ্বাসঘাতকতা কে করলো এই গণ অভ্যুত্থানের সাথে? প্রত্যেকটা মানুষকে ধরে ধরে ট্যাগ করে করে আপনি তাকে ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের দালাল। যেই আপনার পক্ষে নাই সে হলো ফ্যাসিবাদের দালাল। আপনি এই পক্ষের শক্তিকে বিভক্ত করেছেন। আপনি গণভোটে সরকার অংশ নিতে পারে না। নির্বাচন কমিশন, কোন নির্বাচন কমিশন? শেখ হাসিনার নির্বাচন কমিশন না। এই গণঅভ্যুত্থানের ভেতর থেকে যে কমিশন গঠিত হয়েছে সেই বলছে যে সরকার এই প্রচারণা চালাতে পারে না। আপনি কেন চালিয়েছেন? সরকার এটি চালাতে পারেন, এটি দণ্ডনীয় অপরাধ। এটি তো আওয়ামী লীগের ইলেকশন কমিশন তো বলেনি। এই গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে গঠিত যে ইলেকশন কমিশন, আপনার এক জেলায় টোটাল যে ভোটার, গণভোটে তার থেকে 1.5 গুণ বেশি ভোট পড়ে, হা ভোট। কোথা থেকে আসে? শরীফ ভাই, আপনার কাছে আবারও আসবো। প্রশ্ন রেখেছেন শরীফ ভাই বেশ কিছু, সংবিধান নিয়েও কথা বলছিলেন। সংবিধান সংস্কার করার কথা উঠেছিল 5 আগস্টের পরে। সংবিধান পুনরায় নতুন করে লেখা হবে কিনা, এই সংবিধান চলবে কিনা, অনেক কথা আমরা 5 আগস্টের পর শুনেছি। কি হলো আসলে শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত তো আমরা সেই সংবিধান সংস্কারের নামেই আমরা গণভোটে গেলাম। এটা তো এমনি এমনি হয় নাই। 8 মাস ধরে মানে দৌড়াদৌড়ি কইরে তারপরে আমরা গণভোটে গেলাম। এটা তো সংবিধান সংস্কার করার জন্যেই। এখন যদি ইভেন আপনার এই ক্ষমতাসীন যে দল আজকে, তাদের চেয়ারম্যানও তো বলছে গণভোটে হাতে ভোট দিবে। আমি তো মনে করি তারপরেই গণভোট জয়যুক্ত হয়েছে। আপনি ভোট নিয়ে যেটা বললো যে এক জায়গায় বেশি কাস্ট হয়েছে, সরকারের ব্যাপার কি নির্বাচন, সেই বিতর্ক তো আছেই।
সেটার জন্য তো সব কিছু থেমে যায়নি। নির্বাচন হয়েছে, নির্বাচনের ফলাফল হয়েছে, এগুলো নিয়ে এখন আমাদের কোনো কোশ্চেন নেই। যেগুলো নিয়ে যা বলার আমরা আগে বলছি, নির্বাচনের আগে বলে দিছি, সেটা অন্য কথা। কিন্তু আপনি যেহেতু হায়ের পক্ষে সবচেয়ে বেশ বড় দল যিনি জয়লাভ করে 2/3 মেজরিটি নিচ্ছেন, তাদের চেয়ারম্যানও তো হাতে ভোট দিতে বলছেন, হাঁকে জয়যুগ, এবং যেভাবে ধানের শীষে আপনারা ভোট দিবেন একইভাবে গণভোটকে হাতে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তাহলে তো ওনাদের ডিজায়ার মোতাবেকই তো এই গণভোট জয়যুক্ত হয়েছে। তা জয়যুক্ত যদি হয়ে থাকে তাহলে এটা এখন আমি তো একটু আগেই আপনাকে বললাম, আইনে কি না আছে নাই বড় কথা না। আইন মানলে আইনও তো আমি বললাম, আইন বললো তো আমি এই সংবিধান মোতাবেক আপনার 2024-29 নির্বাচন হওয়ার কথা। 2026 তো কোনোভাবে নির্বাচন নাই। সংসদ ভেঙে যাওয়ার পর সর্বোচ্চ 7ই ফেব্রুয়ারি 2025 মধ্যে 180 দিনের মধ্যে যদি নির্বাচন হয়, সেটা তো হয় নাই। তাহলে আমরা তো কোনো দিকেই নাই। আমরা আসি কিসে এখন? আমরা তো কিভাবে আসি? এই যে কোনো কিছুতে নাই, আমাদের মতে আমরা চলে যাচ্ছি আইন বানাইয়া। এখন হচ্ছে তো, নির্বাচন হইল, সরকার গঠন হইল, এখন এই যে গণভোটের যে ফলাফলটা, আমি যদি সিম্পল অন্য লজিকে আসি, আপনাকে যদি অন্য লজিকে আসি, সেই লজিকটা কি, যে ধরেন এই গণভোট মোতাবেক, বাদ দিলাম সব কিছু, গণভোট মোতাবেক যদি সংবিধানটা সংস্কার হয়ে যায়, উপর কক্ষ নিচের কক্ষ, কে কয় টার্ম থাকতে পারবেন না, এই যা যা আছে সব যদি হয়ে যায়, আপনি আমার সিম্পল বলেন তো, দেশের কি ক্ষতি হবে এতে? দেশের কোনো ক্ষতি নাই। জনগণের কি ক্ষতি হবে? সাধারণ জনগণের কোনো ক্ষতি নাই। তাহলে ক্ষতিটা হবে কার? আপনি 70 অনুচ্ছেদ বাতিল করবেন, ভালো কথা, কিন্তু আমি গণভোটের আলোকে যদি সংস্কারটা হয়ে যায়, নতুন সংবিধান, নতুন তো না, সংশোধিত সংবিধান হয়ে যায়, তাহলে ক্ষতিটা হবে কার? সেই জায়গাটায় যেতে হবে। জনগণের উপকার হবে, রাষ্ট্রের ক্ষতি হবে না, আন্তর্জাতিকভাবে কোনো ক্ষতি হবে না, সিম্পল আভ্যন্তরীণ বিষয়। তাহলে আমার করতে দোষ কি? যেটাই জনগণের উপকার নিহিত, জনগণের ক্ষতি নিহিত নাই, রাষ্ট্রের ক্ষতি নিহিত নাই। এখন যদি শুধু আমার ক্ষতি চিন্তা করি, আমি তার জন্য না করি, তাহলে তো আমি আমারটা দেখলাম, রাষ্ট্র দেখলাম না, রাষ্ট্রের জনগণ দেখলাম না। এতে কনক্লুশন দাঁড়াবে ওটাই, যে দিন শেষে 24শে জুলাই 24-এর যে আন্দোলন হয়েছে, প্রাণগুলা অহেতুক দেওয়া হইল, এবং আলটিমেটলি আমরা সেই সাবেক জায়গায় ফেরত যাচ্ছি। কারণ যে সংস্কারের কথা বলা হয়েছে, এইটা আছে গণভোটের আবরণে, যে এটা যদি না হয়, আপনি বাদ দিয়ে রাখেন, তাহলে আপনার আমার মতো আমি করে নিব, এটাই নিয়ম, এভাবেই চলে আসছে, সামনে হয়তো আমরা সেভাবে চলবো। এখন প্রশ্ন হচ্ছে, সেটা চলতে পারবে কি পারবে না? বিরোধী দল আছে, তারা কি করবে, পার্লামেন্টে কি করবে, কিভাবে আর্গুমেন্ট হবে, টাইম ইজ দ্য বেস্ট জাজ। শরীফ ভাই, আপনার কাছে আবারও আসতে চাই, এবার একটু অন্য বিষয়ে আমরা যেতে চাই। রোজা শুরু হয়ে গেছে, কিন্তু বাজারে আমরা রোজা শুরু হওয়ার কয়েকদিন আগে থেকেই দেখছি যে জিনিসপত্রের দাম বেড়েছে। লেবু নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, হালি 100 টাকার উপরে, সেটি এখনও নামেনি। আজকে সবগুলো সংবাদ মাধ্যমের আমি দেখেছি যে বাজারটি একটি বড় জায়গা ছিল। কি আপনার কাছে আসলে আমার কাছে যেটা মনে হয় যে প্রতি রোজা আমাদের দেশের মানুষ, এক শ্রেণীর মানুষের সীমাহীন লোভ, স্বল্প সময়ের মধ্যে আমি ধনী হতে চাই। 150 টাকায় হালি বিক্রি করছে। আপনি ধর্মের কাহিনী শোনাতে পারবেন? আমি ওই জায়গাটায় বলি আপনাকে, একটা দেশ অনবরত তার নাগরিকদের পাছার উপরে বেতের বাড়ি দিয়ে রাষ্ট্র চালানো যায় না। আপনাকে কখনো কখনো সভ্য হতে হয়, কোথাও কোথাও আপনাকে মানবিক হতে হয়। আমরা মানুষের জন্য রক্ত দেই না, আমরা তো রক্ত বিক্রি করি না। যখন শুনি একজন মানুষ মুমূর্ষ, তার কাছে ছুটে যায় জীবন বাঁচাতে, এটা আমাকে কেউ পুলিশ দিয়ে নিয়ে যায় না, এটি আমার ভেতরের কতগুলো বোধ আমাকে সেখানে নিয়ে যায়। আপনি আপনার দেশে, আমি একমত হবেন, এই যে কাজগুলো করছে এর মধ্যে একটা বিরাট অংশ সন্ধ্যাবেলায় তিনি ধার্মিক এই পরিচয়টা দেবেন, যিনি 30 টাকার লেবু রোজাদারকে সামনে পেয়ে ধর্মের সমস্ত বিধিবিধান, তার যে বিশ্বাস, তার যতটুকু জানা বোঝা সব উপেক্ষা করে, শুধু লেবু নয়, আমি উদাহরণ হিসাবে বললাম, সমস্ত পণ্য আমার এর ভেতর থেকে আপনি শিখছেন সবার উপরে মুনাফা সত্য, তাহার উপরে নাই। আপনার সামাজিক
বিবেক, বোধ, বিবেচনা, ধর্ম, বিশ্বাস সব কিছুর উপরে হচ্ছে মুনাফা। তার জন্য আপনি আপনার জীবন দিয়ে দিতে পারেন, এক। দ্বিতীয়ত, সরকার কতটুকু কি করতে পারে, সরকারের কতগুলো ভূমিকা থাকার আছে, সরকার রাখতে পারে। কিন্তু মাত্র দুদিন আগে তার যে সরকারটা সর্বশেষ দায়িত্ব নিয়েছে তাদের কাছ থেকে আমি এই মুহূর্তে বলতে পারি না যে আপনি এই কাজগুলো কেন করেননি। তবে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পর প্রথম যে রোজা, মনে থাকার কথা, তিনি বেশ কতগুলো জায়গায় সফলতা দেখিয়েছিলেন। আমি আশা করব যে এই সরকার একটা রাজনৈতিক সরকার, তার তুলনামূলকভাবে তার গ্রহণযোগ্যতা, তার নেটওয়ার্ক, তার অভিজ্ঞতা, আবার তার কিছু কাজের বিতর্ক সবগুলোই আছে। সুতরাং তারা একটা চেষ্টাটা করবেন। আর আমরা যারা নাগরিক হিসাবে আমাদেরও একটু কোথাও একটু সচেতন হওয়া দরকার। লেবুর দাম বেড়েছে, আমি একসঙ্গে 15টা লেবু আমার কেনার প্রয়োজন নেই। আমি এই সুযোগে সয়াবিনের দাম বাড়তে পারে বলে আমি শরীফ ভাই, এক মণ সয়াবিন তেল কিনে ঘরের মধ্যে স্টক করার কোনো প্রয়োজন এটি খুব বাজে একটি এখানেও যেন প্রবণতা একটু যে সংযম দাম বেড়ে গেলে সেই পণ্যটির সেই দিকে আমরা পণ্যটি ঘরে বেশি নিয়ে ঝাঁপিয়ে পড়ি সব আর কি। জমিয়ে রাখবো আর কি। জি, শেষ করব আমার এই ব্যাপারে সিম্পল বক্তব্য, গোলায় দাম কত, খোলা বাজারে দাম কত, কেন হচ্ছে একটু গবেষণা করা দরকার, দেখা দরকার। এটা খুব কঠিন কাজ না। পুরোটা পথ ধরে সিন্ডিকেট ভাঙতে পারলে লেবুর দাম কমবে, ভাঙতে না পারলে কমবে না। ভেরি সিম্পল। এখন রাজনৈতিক সরকার আসছে, তারা ইতিমধ্যে আমরা দেখছি এক একজনে বলছে কোনো সিন্ডিকেট থাকবে না। আমরা দেখতে চাই, এখনই মন্তব্য করতে চাই না, দেখি সিন্ডিকেট ভাঙে কিনা। গোলায় দাম কত আর বাজারের দাম কত পার্থক্য হলে বা টাকাটা বাড়লো কীভাবে, এই মাঝখানে সব সিন্ডিকেট। যদি ভাঙতে না পারে, অতীত সরকারের যে দোষ দেওয়া হয়েছে সেগুলো, সিন্ডিকেটের মধ্যে আসলে কারা থাকে? তা যারাই থাকুক দায়িত্ব সরকারের। সুতরাং সরকারকে যদি এই সিন্ডিকেট রাজনৈতিক সহযোগিতা ছাড়া এটি সম্ভব না। এবং এই সরকার যদি এই সিন্ডিকেট ভাঙতে না পারে, রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে, তাহলে অতীতের যে যত আমরা হেনস্থ, সেটার দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। যেটা ভাঙা সম্ভব না, বলতে হবে, খালি মুখে বললে হবে না। কারণ বাজারে দাম কত, গোলায় দাম কত, এই পার্থক্য কেন, এটার দায়িত্ব সরকারের, এবং কেন হয় এটাকে রোধ করতে হবে সরকারের। জি, আমি শেষ করব। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।